নির্বাচনের আগে পিআর দাবির আন্দোলনে উদ্বিগ্ন বিএনপি। আগামী সংসদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার আহ্বান নেতাদের। সুষ্ঠু ভোট বিঘ্নিত হওয়ার শঙ্কা। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে তাদের আন্দোলন হচ্ছে, তখন কিন্তু গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন। নির্বাচন পদ্ধতি, পিআর, লেভেল প্লেইং ফিল্ড সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় সিইসির সঙ্গে বৈঠকে জামাত। দেশের ৬৮% নারী ও ৪৬% পুরুষ উচ্চকক্ষ পিআর বোঝে না, ইনোভেশনের জরিপ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার বড় দুর্নীতি মামলার জট খোলেনি ১৪ মাসেও। পূর্বাচলের চার্জশিট হলেও বাকি সব ফাইল বন্দী। তদন্তে ধীর গতিতে দুদকের অক্ষমতা দেখছেন বিশেষজ্ঞরা। ২৫ বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকি? আদৌ ফিরে আসবে কিনা আমরা জানি না। ১ বছর ধরে আমিরাতের কারাগারে বন্দী ২৫ জুলাই যোদ্ধা। বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে হতাশ স্বজনরা। ফেরাতে স্বাভাবিক পদ্ধতিতেই ভরসা পররাষ্ট্র উপদেষ্টার। চাকসু নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে প্রার্থীরা। রাকসুতেও দুদিন পর ভোট। ক্যাম্পাসে জমজমাট গণসংযোগ। অনেকজনে উদ্ধার করে খায়। পাশে ঘরে বাকান্যা খাওয়াইয়ে মাদ্রাসা মেলা করাই দিছি। ১০ কেজি চুরি করলে আমরা কি খামো? নিষেধাজ্ঞার সপ্তাহ পেরোলেও সহায়তা পাননি অনেক জেলে। নামমাত্র বরাদ্দেও ৯/৬-এর অভিযোগ। যোগ হয়েছে জেল জরিমানার খড়গ। নির্দেশনা দিয়েই খালাস অধিদপ্তর। এবং ইসরায়েল হামাস বন্দি বিনিময় শুরু। ২০ জিম্মিকে মুক্তি, প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে ফেরত দেবে তেল আবিব। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তেল আবিবে ট্রাম্প। সুষ্ঠু নির্বাচন আয়োজন বিঘ্নিত করার প্রচেষ্টা দেখা যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, পিআর দাবিতে আন্দোলনে বাড়ছে উদ্বেগ। নতুন কোনো পদ্ধতির বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আলাদা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা এখন পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নানা হিসেব নিকেশের পথ ধরে আগামী বছর ফেব্রুয়ারির নির্বাচনী যাত্রায় রাজনৈতিক দলগুলো নির্বাচন পদ্ধতি নিয়ে যুক্তিতর্কের পাশাপাশি জনসমর্থন আদায়ের কার্যক্রমও চলছে সমান তালে। সোমবার গুলশান কার্যালয়ে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আরেকবার অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রমাণ দেবে। আমরা যে বাংলাদেশকে অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, পিআর পদ্ধতি চালু হবে কিনা তা আগামী সংসদ নির্ধারণ করবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন। জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এদিন প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকায় থাকা দল পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন।
কোনো ষড়যন্ত্রই সরকার ঘোষিত সময়ে নির্বাচন ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। নির্বাচন বাংলাদেশে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে জামাত ইসলামীর প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠকে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলের আলোচনার পরিপ্রেক্ষিতে নানা সুপারিশও ইসির আলোচনায় উঠে আসবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। এরই মধ্যে জুলাই সনদ নিয়ে গণভোটের আয়োজনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে। সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার প্রস্তাবনাও যেমন রয়েছে, তেমনি জাতীয় নির্বাচনের আগে গণভোটেরও প্রস্তাব রয়েছে। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, এতে দলীয় রাজনীতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সেক্ষেত্রে কোনো দলের সঙ্গে জোট করারও পরিকল্পনা নেই, তবে সংগঠনের নেতাকর্মীরা অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এদিকে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারকে সংগীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা জারির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান বলেন, ধর্মপ্রাণ অভিভাবকদের মতামত না নিয়ে প্রাথমিক শিক্ষায় গান বাদ্য চাপিয়ে দেওয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক। যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা। আমরা পরিষ্কার বলতে চাই, শুধু হেফাজতে ইসলাম নয়, শুধু উলামায়ে কেরাম নয়, বাংলাদেশের আম তৌহিদি জনতা গান বাজনার শিক্ষক চায় না। অতএব সেই গান বাজনার শিক্ষক নিয়োগ আইন প্রত্যাহার করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে, বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোনো রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। দেশের 68.2% পুরুষ সংসদের উচ্চকক্ষ এবং পিয়ার পদ্ধতি বোঝেন না। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। কারওয়ান বাজারে ইনোভেশনের জরিপের ফল বিশ্লেষণের গোলটেবিল আলোচনায় এই তথ্য প্রকাশ করা হয়। কাকে ভোট দেবেন এমন প্রশ্নে জেনজি ভোটাররাই সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায় বলে উঠে এসেছে জরিপে। এদিকে নির্বাচন ভয়ডরহীন হবে না, সংখ্যালঘুদের মধ্যে এমন আশঙ্কা বেশি। আপার হাউস পিআর নিয়ে অনেক কথা হচ্ছে, সামনে একটা গণভোটের কথাও আসছে। 68.2% নারী রেসপন্ডেন্ট বলেছে তারা আপার হাউস পিআর সম্পর্কে শুনেনি। 45.9% পুরুষ ভোটার বলেছে তারা শুনেনি। 23% পার্থক্য নারী এবং পুরুষের মধ্যে, এটা একটা বিশাল পার্থক্য। তাহলে এ থেকে কি আমরা এটা চিন্তা করতে পারি যে নারীরা এখনো রাজনৈতিক যে পট পরিক্রমা এবং যে আলোচনা, সেখানে কি আসলে নারীরা সম্পৃক্ত না? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা বড় দুর্নীতির জট 14 মাসেও খুলতে পারেনি দুদক। মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা লুট, $300 মিলিয়ন পাচার, বিমানবন্দর কিংবা বিদ্যুৎ খাত সহ 15 বছরে হাসিনা জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির খোঁজে মাঠে নামে সংস্থাটি। তবে চার্জশিট হয়েছে কেবল পূর্বাচলে ভুয়া তথ্য দিয়ে প্লট নেয়ার মামলায়। বিশেষজ্ঞদের মতে বড় দুর্নীতি তদন্তে ধীরগতি, দুদকের অক্ষমতা স্পষ্ট। তাসলিম তৌহিদের রিপোর্ট।
অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালানোর পর থেকে বিগত 15 বছরে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির ফিরিস্তি একে একে জমা হতে থাকে দুদকে। এসব দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে একাধিক ফাইলও খোলে সংস্থাটি। শেখ হাসিনা জয়সহ সংশ্লিষ্টদের অভিযোগগুলোর মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ 9 মেগা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা লুটপাট, বিদেশে $300 মিলিয়ন পাচার, পূর্বাচল প্রকল্পে নিয়ম ভেঙে প্লট গ্রহণ, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে আত্মসাৎ, বিদ্যুৎ খাতে লুটপাট সহ একাধিক অনুসন্ধান। এমনকি 2008 সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার মিথ্যা তথ্য প্রদানের প্রমাণ ঘটা করে জানান দেয় সংস্থাটি। কিন্তু পূর্বাচলে প্লট গ্রহণের মামলার চার্জশিট ছাড়া বাকি সব অনুসন্ধান বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি। জানতে চাইলে পূর্বাচলের তদন্তের সফলতার কথা শোনান দুদক চেয়ারম্যান। 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার বড় দুর্নীতি দৃশ্যপটে আনতে না পারা দুদকের ব্যর্থতা বলে মনে করেন সাবেক এই মহাপরিচালক। বিশাল আর্থিক যে লুটপাটের কাহিনী আছে সেই কাহিনীগুলো যদি দুদক এই সময়ে আপনার উদ্ঘাটন না করে, এটা দুর্ভাগ্যজনক। যত বিলম্ব করা হবে তত এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে, সাক্ষ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা দাঁড়াবে। আর দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলছেন দুদকের কাজের গতি আনতে আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত করতে হবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন যেরকম কথা বলা হয়, অ্যাকচুয়ালি এটা করানোর জন্য ওখানে আমলা নির্ভরতা কমাতে হবে। অবশ্য সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ আর সাইম ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অর্থ লুটের ঘটনায় মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। রোববার প্রথম দিনে যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন। ফ্যাসিবাদের উত্থান, বিচার বিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকাণ্ড, গুম ও ক্রসফায়ারের বিবরণ তুলে ধরেন তিনি। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। এদিকে সাক্ষী না আসায় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। চোখে মুখে রাজ্যের হতাশা নিয়ে সরকারি দফতরে ছুটছেন প্রবাসে কারাবন্দী জুলাই যোদ্ধাদের স্বজনরা। 1 বছরেরও বেশি সময় পেরুলেও আমিরাতে কারাবন্দী 25 জুলাই যোদ্ধাকে দেশে ফেরানো তো দূরের কথা, কারামুক্তিরও ব্যবস্থা করতে পারেনি সরকার। প্রবাসী বন্দী স্বজনদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবারগুলো। বরাবরের মতো আশ্বাসের কথা শুনিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, বন্দীদের মুক্তির জন্য কাজ করছে সরকার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকে? আমাদের ফ্যামিলি আছে, ওনার মা বাবা আছে, আবার 2টা বাচ্চা আছে। কারাবন্দী স্বামীর ছবি হাতে নিয়ে এভাবেই দপ্তর থেকে দপ্তরে ছুটছেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী। জুলাই অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করার দায়ে 25 বছরের সাজা হয় প্রবাসী বাংলাদেশি শহীদুল আমিন মুন্নার। বর্তমানে আবুধাবি আল সদর কারাগারে বন্দী এই জুলাই যোদ্ধা। স্বামীর মুক্তির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুন্নার স্ত্রী। আমাদের আজকে 11 মাস পর্যন্ত আমরা সরকারের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, যাই নাই এমন কোনো জায়গা নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আসিফ নজরুল স্যারের কাছে বলেন, প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমরা গেছি। আমরা চাই প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ওদেরকে নিয়ে আসা হোক। মুন্নার মতো এখনো আবুধাবির কারাগারে সাজা ভোগ করছেন প্রায় 25 প্রবাসী বাংলাদেশি। তাদের ফেরাতে রাষ্ট্রের প্রতি সহযোগিতার আকুতি স্বজনদের। আমার বৃদ্ধ মা বাবা সবাই খুব উদ্বিগ্ন অবস্থায় আছে, তো একমাত্র আমাদের চাওয়া ভাইয়ের মুক্তি। অনেক ভাই ফিরে আসছে, কিন্তু আমাদের ভাইরা এখনো বৈষম্যের শিকার ওই দেশে পড়ে আছে। যে আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। তাদের অভিযোগ, স্বজনদের মুক্তির বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীলদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। উল্টো কোনো দপ্তরে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের।
এর আগে আমিরাতে বন্দী জুলাই যোদ্ধাদের ফিরিয়ে আনার কথা জানায় সরকার। এরপর 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফিরিয়ে আনা হলেও আবুধাবির কারাগারে বন্দী আরও 25 জনকে এখনও দেশে ফিরিয়ে আনা হয়নি। 24 জুলাইয়ে দুবাই প্রবাসীদের আন্দোলনের প্রেক্ষাপট ও কারাগারের নির্মম বাস্তবতার কথা জানান আবুধাবি আল সদর কারাগার থেকে সদ্য মুক্তি পেয়ে দেশে ফেরা প্রবাসী জুলাই যোদ্ধা এরশাদ। 4 মাস 15 দিন জেল কাটার পর ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আল নাহিয়ারকে কয়েল দেওয়ার জন্য উনি আমাদেরকে স্যারে নিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমিরাতের কারাবন্দী বাকিদের মুক্তির জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার। বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি, অনুরোধ, চিঠি লেখা, নোট দেওয়া, সেভাবে চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক পরিষ্কার করে ফেলা যায় কিনা। এক বিবৃতিতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানায়, গেল 22 সেপ্টেম্বর আবুধাবি আল সদর কারাগারে থাকা প্রবাসী জুলাই যোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন। 18 দিন পর শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আনা হয় তার নিথর দেহ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সোশ্যাল বিজনেস তহবিল গঠন করার জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-কে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রোমে পৌঁছে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে IFAD সভাপতি আলভারো লারিওর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বলেন, এই তহবিল দারিদ্র্যপীড়িত মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ, নারী, কৃষক এবং মৎস্যজীবীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। বাংলাদেশের গভীরে সমুদ্রে মৎস্যশিল্পের সূচনা, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা সহ বৈঠকে তারা বেশ কিছু কৌশলগত বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস IFAD সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সোশ্যাল বিজনেস ও প্রযুক্তি খাতে সহযোগিতার সুযোগ দেখতে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন। দুপুরের সময় আরও থাকছে, সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার, সুদ হার কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, দুশ্চিন্তায় বিনিয়োগকারী, নিরাপদ বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ। যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো বন্দি বিনিময় করেছে ইসরায়েল হামাস। রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। এদিকে মিশরে শান্তি আলোচনায় অংশ নেওয়ার আগে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার গাজা থেকে মুক্তি দেয়া হয় 20 ইসরায়েলি জিম্মিকে। ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হন অনেকে। সেখান থেকে দেশটির সেনা ঘাঁটিতে মেডিকেল চেকআপের জন্য নেওয়া হয় মুক্ত হওয়া ইসরায়েলিদের। তাদের স্বাগত জানাতে তেল আবিবে ভিড় জমান হাজারো মানুষ। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা প্রায় 2000 ফিলিস্তিনিকে হস্তান্তরের কার্যক্রমও শুরু হয়ে গেছে। এদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত 250 ফিলিস্তিনি আছেন। ইসরায়েলের ওফার কারাগারে থাকা 108 ফিলিস্তিনি বন্দীকে স্থানান্তরের জন্য রেড ক্রসের বাস পাঠানো হয়। বাকি 142 কারাবন্দীকে কাতসিয়ট কারাগার থেকে হস্তান্তর করা হবে। চুক্তি মোতাবেক এই 250 বন্দীর মধ্যে 135 জনকে গাজায়, 100 জনকে অধিকৃত পশ্চিম তীরে এবং 15 জনকে অধিকৃত পূর্ব জেরুজালেমে পাঠানো হবে। তবে হামাসের শর্ত সত্ত্বেও মুক্তি দেয়া হচ্ছে না ফিলিস্তিনের 2 প্রভাবশালী নেতা মারওয়ান বারঘৌতি এবং আহমদ সাদাতকে। এদিকে মিশরের শান্তি আলোচনায় যোগ দেওয়ার আগে সোমবার ইসরায়েলে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এরপর তিনি সরাসরি চলে যান ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে। মিশরের শার্ম আল শেখের শান্তি সম্মেলনে ট্রাম্প ছাড়াও অংশ নেবেন 20টি দেশের নেতা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত চাকসু ও রাকসু নির্বাচনের প্রার্থীরা দিচ্ছেন নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা, প্রস্তুতি প্রায় সম্পন্ন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। চাকসু ও রাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ভোটের আমেজ। হাতে হাতে লিফলেট নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। কুশল বিনিময়ের পাশাপাশি দিচ্ছেন সুন্দর একটি শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রতিশ্রুতি।
শেষ দিনের প্রচারণায় জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল থেকে শাটল ট্রেন, হল কিংবা লাইব্রেরি সহ বিভিন্ন জায়গায় প্রচারণা চালান প্রার্থীরা। মরিয়া হয়ে নিজেদের পক্ষে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা। আমাদের মনে হচ্ছে প্রশাসন দুই দলের সাথে সমঝোতা করে চলার চেষ্টা করছে। শিক্ষার্থীদের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি। কিছুটা হলেও আমরা বুঝতে পারছি, যাদের কাছে আমরা চেষ্টা করেছি সকলের কাছে পৌঁছানোর। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের 31টি প্রবেশ পথের মধ্যে 7টি বন্ধ করে দেওয়া হয়েছে। 15 অক্টোবর সুষ্ঠু ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের যত ধরনের চাওয়া, প্রত্যেকটি জিনিসকে আমরা মেনটেন করতে চেষ্টা করেছি। আমাদেরও একটা চাওয়া আছে, সেটি হলো তোমরা সবাই এসে নিজের ভোটটা নিজে দাও। এদিকে রাকসু নির্বাচন ঘিরেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অভিনব প্রচারণায় ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। নতুন বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে কাজী নজরুল ইসলাম মিলনায়তন এলাকায় প্রচারণা চালান বেশিরভাগ প্রার্থী। এছাড়া পরিবহন মার্কেট, প্যারিস রোড, টুকিটাকি চত্বরেও প্রচারণা চালান তারা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। খুবই আমেজ চলতেছে আর কি, একটা উৎসব পরিবেশ, তো জিনিসপাতি থেকে ভালোই লাগতেছে। আমরা যারা অন্তত প্রথম বর্ষের আছি তারা আসলে ব্যাপারটা নিয়ে খুবই আগ্রহী এবং খুশি যে আমরা ভোট দিতে পারছি। ইনশাল্লাহ আগামী 16 তারিখ যে রাকসু নির্বাচন হবে, প্রথম বর্ষের সকল ভোটার আমাদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। 16 অক্টোবর রাকসু নির্বাচনে 900 প্রার্থী 11টি প্যানেলে ও স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামে রিনির কাছে। চাকসু নির্বাচনের প্রচারণার একেবারে শেষ সময়ে দাঁড়িয়ে আছে প্রার্থীরা, যার ফলে আসলে একটু সময়ও তারা নষ্ট করতে চাচ্ছেন না। ব্যস্ত হয়ে পড়েছেন লিফলেটটি তাদের ভোটারদের কাছে পৌঁছানোর জন্য, যেন একটি ভোটারও এই লিফলেট থেকে বঞ্চিত না হয়। সাধারণত শাটল ছেড়ে যাওয়ার পর স্টেশনে এত ভিড় থাকে না, কিন্তু আজকে যেহেতু প্রচারণার একেবারে শেষ দিন, আজকে 10:30টার পরে আর প্রচারণা করতে পারবেন না। তাই যারা প্রার্থী রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের সবখানেই তাদের পদচারণা রাখছেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় থেকে শাটল ছেড়ে গিয়েছে, কিন্তু প্রার্থীরা এখনও স্টেশনে অবস্থান করছেন এবং স্টেশনে যে ভোটারই আসছেন না কেন তার হাতে তুলে দিচ্ছেন সেই লিফলেটটি। এবং প্রচারণার কাজে তারা নতুনত্ব আনা বজায় রেখেছেন। এখনও আসলে স্টেশনে বিভিন্ন জায়গায় তারা নানা রকমভাবে প্রচারণা চালাচ্ছেন এবং কেউ কেউ গ্রুপ করে গান গাইছেন। গানের মাধ্যমে তারা তাদের যে প্রচারণা সেই প্রচারণাটি চালাচ্ছে এবং পুরো ক্যাম্পাসই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে গিয়েছে। ক্যাম্পাসে যেন কোনো বহিরাগত থাকতে না পারে, প্রবেশ করতে না পারে, কিংবা অবৈধ কোনো শিক্ষার্থী থাকতে না পারে, সেজন্য প্রশাসন, নিরাপত্তা কর্মী তারা আসলে সতর্ক অবস্থানে রয়েছে। এবং ক্যাম্পাসের আশেপাশে যে ছোট বড় যত প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলোতেও আসলে নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন। ভোটের দিন যেন নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে সেজন্য সতর্ক অবস্থানে আছেন প্রশাসন, নিরাপত্তা কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী। চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের খবর জানাবেন আমাদের সহকর্মী মওদুদ রানা। উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস, আনন্দঘন পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সম্প্রীতির পরিবেশ, সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচন ঘিরে আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থীরা জমজমাট প্রচারণা করছেন। বিশেষ করে তারা যেহেতু আজকে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল এবং সেসব প্রথম বর্ষের যে শিক্ষার্থী তাদের জন্য প্রচারণার নানা কৌশল এই প্রার্থীদের আজকে ছিল। আমরা সকাল থেকে দেখেছি যে শিক্ষার্থীরা তাদের প্রচারপত্র বিলি করেছেন, তাদের যে ইশতেহার সেটি যেমন দিয়েছেন তেমনি রঙে ঢঙে নানা কৌশলে প্রচারণা করেছেন। আমরা দেখেছি যে বাউল গানের মধ্য দিয়ে তারা প্রচারণা করেছেন, তাদের সাজ সজ্জা, সঙ্গীত, নাটক নানাভাবে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন এবং সেই দৃশ্য এখনও আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম এবং একই সাথে শহীদ মিনার প্রাঙ্গণ, প্যারিস রোড, সর্বত্র প্রার্থীরা তাদের
তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি তারা করছেন এবং তারা যেটি বলছেন যে আগামীকাল রাত 12টায় তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ হচ্ছে, যে কারণে তারা সকল ভোটারের কাছে পৌঁছাতে চান এবং তারা সকাল থেকে রাত পর্যন্ত সেই চেষ্টাটি করছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে, সেখানে দেখতে পাচ্ছেন যে যারা বিভিন্ন প্রার্থীরা রয়েছেন তারা প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং সামনের দিনে কি করতে চান সেই স্বপ্ন আসলে দেখাচ্ছেন। এবং একই সাথে ভোটাররা যেটি বলছেন, এখন যে আমেজ এবং উৎসবমুখর পরিবেশ সেটি আগামীকাল এবং নির্বাচনের দিন পর্যন্ত তারা দেখতে চান। তারা বলছেন তারা কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা আসলে দেখতে চান না। কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু সালেহ হাসান নকিব তিনি রাকসুজা নির্বাচন কমিশনের কার্যালয় ছিলেন, সেখানে এসেছিলেন এবং আমরা দেখেছি যে তিনি সেখানে নির্বাচনের প্রস্তুতি দেখার পর বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের চ্যালেঞ্জ নেই এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করবেন এবং তিনি জানিয়েছেন যে প্রয়োজনে সামরিক বাহিনীকেও তারা ডাকতে পারেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। আমরা রাকসু এবং চাকসু নির্বাচনের খবর জানতে যুক্ত হয়েছিলাম রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আবারও ইসি জামাত বৈঠকের খবর। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামাত ইসলামের প্রতিনিধি দল। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কুমু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের যে বৈঠক শুরু হওয়া যে বৈঠকটি চলছে সেটি এখনও চলমান রয়েছে, প্রায় 2.5 ঘন্টা হতে চলেছে, এখনও চলমান রয়েছে বৈঠকটি। এতে অংশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত রয়েছেন, নির্বাচন কমিশন সচিব আছেন, একই সাথে আছেন জামায়াতে ইসলামের পক্ষ থেকে যে 4 সদস্যের যে প্রতিনিধি দল এসেছেন, যে নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে এটি এখন চলছে। বিশেষ করে যতটুকু আমরা দলের পক্ষ থেকে জানতে পেরেছি যে তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে এসেছেন। আসলে নির্বাচন নিয়ে এই মুহূর্তে তাদের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, যেহেতু ডিসেম্বরে তারা তফসিল ঘোষণা করার জন্য প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই যেহেতু জাতীয় নির্বাচনের কথা বলছে তারা, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত রয়েছে। একই সাথে যতটুকু জানতে পেরেছি আমরা যেহেতু গণভোটের কথা বলছে, সব দলগুলো একটি ঐক্যমত্যে পৌঁছেছে গণভোটের প্রসঙ্গে, যদিও কবে নাগাদ বা কিভাবে এটি প্রক্রিয়া সম্পন্ন হবে সে নিয়ে এখনও সরকারের কোনো সুস্পষ্ট বক্তব্য জানা যায়নি। সেক্ষেত্রে নির্বাচন কমিশন গণভোট নিয়ে কি ভাবছে, অথবা গণভোট নিয়েও জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট নিয়ে কতটুকু প্রস্তুত রয়েছে সেই বিষয়টিও নির্বাচন কমিশনের কাছে তারা জানতে চায়। যেহেতু এই জামাতে ইসলাম যেহেতু দীর্ঘদিন ধরে নিষিদ্ধ হিসেবে দলটি ছিল এবং কোর্টের মাধ্যমে কিছুদিন আগে তাদের নিবন্ধনে ফিরে পেয়েছে আবার দলীয় প্রতীক সহ, এবং একই সাথে চলতি মাসের শুরুতে গত মাসেই তারা তাদের যে হিসাব অ্যাকাউন্ট, দলের হিসাব অ্যাকাউন্ট এবং গঠনতন্ত্র সংশোধন করে তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। তারা মূলত যেহেতু বৈঠকটি চলছে, বৈঠকটি শেষ হলেই জানা যাবে যে তারা কী ধরনের তাদের কোনো প্রস্তাব রয়েছে কিনা। তারা বারবারই বলে এসেছে যাতে করে লেভেল প্লেইং ফিল্ড ঠিক হচ্ছে না, এরকমও তারা বিভিন্ন সময় দাবি উঠেছে। সেক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশনের কাছে তারা সুনিশ্চিতভাবে জানতে চান যে সকল দলের জন্য যাতে করে তারা সমান সুযোগ সৃষ্টি করেন, কোনো পক্ষপাতিত্ব আচরণ যাতে নির্বাচন কমিশনের তরফ থেকে না হয় সেই বিষয়টিও তারা নিশ্চিত করতে চান। এবং নির্বাচন কমিশন আসলে তাদের কতটুকু আশ্বাস দিয়েছে সেটি বৈঠকের শেষেই জানা যাবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বৈঠকের সবশেষ তথ্য। সহকর্মী কাউসারা চৌধুরী কুমু যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে। নির্বাচনী প্রচারের সময় নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। মামলার অভিযোগপত্র থেকে জানা যায় 2018 সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় পল্টন থানায় মামলা করে পুলিশ। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবীরা। অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আদেশ দেন বিচারক। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মামলা নিষ্পত্তির জন্য সরকারের প্রতি অনুরোধ জানান মির্জা আব্বাস। আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খালাস দেওয়া হবে। আমার এই আবেদন সরকারের কাছেও থাকবে, মাননীয় আদালতের কাছেও থাকবে। এবং আমাদের যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে এখন পর্যন্ত
অনেক মামলা আছে, আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে একজন মারা গেছেন। গুরুতর দগ্ধ আরও 2 জন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যেই 3 জন আইসি বিস্ফোরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 7 তলা যে গাইনি বিভাগ রয়েছে সেখানে আইসির কাজ করছিল সেই শ্রমিকরা, সেখানে কিন্তু বিস্ফোরণ হয়ে একজন কিন্তু সেখান থেকে 7 তলা থেকে পড়ে যায়, একজনের মৃত্যু হয়ে নিশ্চিত করেছে এই পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে যে মিশকাত এবং তানবীর সেই 2 জনকে কিন্তু এই আইসিইউতে, হাসপাতালে আইসিইউতে রাখা হয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আমরা পাশে তাদের স্বজনদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই মুহূর্তে তারা রয়েছে। তবে চিকিৎসক বলছে যে 2 জন এখনো দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছে, তাদের একজনের 25% পুড়ে গেছে, আরেকজনের 35% পুড়ে গেছে। আমরা জানি যে বিস্ফোরণ অগ্নিদগ্ধের ঘটনায় 25% পুড়ে গেলে কিন্তু সেটি একটু আশঙ্কাজনক অবস্থায় থাকে। চিকিৎসকরাও সেটি বলছেন। ইতিমধ্যে কিন্তু একজনের মৃত্যু নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর 2 জনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে ঠিক 12:15টার দিকে। কিন্তু এই হাসপাতালে যে গাইনি বিভাগ রয়েছে 33 নম্বর ওয়ার্ড অর্থাৎ 7 তলায়, সেখানে তারা কাজ করছিলেন এবং কাজ করার পরে কিন্তু সেখান থেকে একজন ছিটকে পড়ে এবং সেই 7 তলা থেকে নিচে পড়ে যায়, তার মৃত্যু হয়েছে। এবং তার সাথে অন্য যারা ছিল তাদেরকে এই মুহূর্তে কিন্তু প্রাথমিকভাবে 52 ইউনিটে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। 52 ইউনিটের যে চিকিৎসক সাথে আমরা কথা বলেছিলাম, সেখানে তারা উন্নত চিকিৎসার জন্য, অর্থাৎ আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এই আইসিইউতে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে এখানে 2 জনের চিকিৎসা চলছে, তানবীর এবং যে মিশকাত। একজনের বাড়ি বলা হচ্ছে কুমিল্লা, আরেকজনের বাড়ি বাঁশখালী। তো সব কিছু মিলিয়ে যেটি বলা হয়, এই যে বিস্ফোরণের ঘটনায় যে 3 জন দগ্ধ হয়েছে, সেখান থেকে একজনের মৃত্যু হয়েছে, আর 2 জনকে চট্টগ্রাম মেডিকেলের এই যে 3 তলা যে আইসিইউ হচ্ছে সেই আইসিইউতে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে এসি বিস্ফোরণের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতির ডাক দিয়ে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। হুঁশিয়ারি দেন দাবি মেনে নিয়ে অবিলম্বে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচির। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার দ্বিতীয় দিনের মতো অবস্থান করতে দেখা যায় এমপিওভুক্ত শিক্ষকদের। নানা স্লোগানে দাবি তুলে ধরেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা 1500 টাকা করার দাবি জানান শিক্ষকরা। সেই সঙ্গে প্রতিবাদ জানান রোববারের আন্দোলনে পুলিশি হামলার। 12,500 টাকা আমাদের বেতন দিয়ে আমরা চলি, আমাদের সন্তানাদি চিকিৎসা সব মিলে আমরা হিমশিমে করতে হচ্ছে। অধিকাংশ শিক্ষকই আছে যারা বিভিন্ন অঞ্চলে তারা চাকরি করে, নিজ এলাকায় থাকতে পারে না। তারা যে বাড়িতে আসবে যাবে সেই আসা যাওয়ার ভাড়াটুকু পর্যন্ত তারা জোগাড় করতে পারে না বলে তাদের ছেলে মেয়েদের সাথে তারা মাসে একবার বা 6 মাসে একবার দেখা করতে পারে না। এই মুহূর্তে যদি প্রজ্ঞাপন জারি করে তাহলে আমাদের প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব, এই প্রতিশ্রুতি আমরাও দিচ্ছি, আমরা শিক্ষকরাও দিচ্ছি। বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও দাবি মানা হয়নি অভিযোগ করে আন্দোলনরত শিক্ষকরা বলেন এবার প্রজ্ঞাপন ছাড়া ক্লাসে ফিরবেন না তারা। হুঁশিয়ারি দেন সচিবালয় বা যমুনা অভিমুখে কর্মসূচিরও। পুলিশ লাঠিপেটা করছে, আমরা এর কারণে সরকারের কাছ থেকে যা দেখতেছি বিগত স্বৈরা শাসনের মতো এখনো সে স্বৈরা শাসন চালিয়ে যাচ্ছে, সেই তার পেটোয়া বাহিনী দিয়ে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাস বর্জন করব। যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে, আমরা এখানে যদি 1 মাসও থাকতে হই, আমরা শহীদ মিনার আমরা এখানে থাকবো। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির কারণে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 7 কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025 দ্রুত বাস্তবায়নের দাবিতে সকালে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেন তারা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা, একাডেমিক সমস্যা সহ নানা সংকটে ভোগা শিক্ষার্থীরা বলছেন, সরকার ঘোষিত আইনের কার্যকর রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা। ঢাকার 7টি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ করেছেন ওই 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী। সোমবার পদযাত্রা নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
সরকার ঘোষিত প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে ঘরে ফিরবেন না বলেও ঘোষণা দেন তারা। 13টি মাস আমরা অতিবাহিত করেছি শুধুমাত্র এই দুটি কাজ করতে গিয়ে। আমাদের অধ্যাদেশ এখনো জারি হয়নি। আপনারা জানেন আমাদের 23-24 সেশন 24-25 সেশন অলরেডি আমাদের চলে আসতেছে, পরবর্তী সেশনগুলো আসবে। আমরা চাই আজকে যদি রাষ্ট্রের কাছ থেকে সরাসরি এসে আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায় যে আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না। এ সময় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা। এই বিষয়টা যেহেতু একেবারেই শেষ পর্যায়ে আছে, সরকার মহোদয় একেবারেই যে আপনার এই সিদ্ধান্তটা শেষ পর্যায়ে রয়েছে যেহেতু, তো কাজেই এটা আমি মনে করি এটি আপনারা খুব শর্ট টাইমের মধ্যে এর একটি ভালো রেজাল্ট পাবেন। যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন, আপনাদের দাবি দেওয়াটা আমরা কিন্তু অতীতেও দিয়েছি, অতীতেও সহযোগিতা করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবশ্যই যে কোনো ইতিবাচক বিষয়ের সাথে আছে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে এ সময় সচিবালয়গামী সড়ক ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী, ফলে এই পথে বন্ধ হয়ে গেছে যান চলাচল। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। হংকং চায়নায় মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে জবাব দিতে চান হামজা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা। এলিশোখায় সাগর ও অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞায় আয় রোজগার বন্ধ 38 জেলার জেলেদের। এখনও সরকারি সহায়তা পায়নি অনেক পরিবার, তাদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। আবার কিছু জায়গায় সহায়তা দেয়া হলেও অভিযোগ উঠছে নানা অনিয়মের। বরগুনা প্রতিনিধি সাইফুল মিরাজের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। মাছ ধরেই চলে বরগুনার জেলে বশিরের পরিবার, কিন্তু মা ইলিশ রক্ষায় বিভিন্ন নদী ও সাগরে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার অপেক্ষায় তিনি, তবে 10 দিনেও মেলেনি কিছুই। এরই মধ্যে ফুরিয়েছে ঘরের চাল ডাল সহ নিত্যপণ্য, তাই সন্তানদের নিয়ে এখন অর্ধাহারে অনাহারে দিন পার করতে হচ্ছে তার পরিবারকে। আমার ঘরে দুপুরেও চাউল নাই, রাত্রের নাই, এখন আমি অসহায় পড়ে আছি, কিন্তু আমি জালবা ছাড়া অন্য কোনো কাজ পারিনি। সকালে আমার পাশের ঘরে দুটো ভাত আনিয়ে খাওয়াইবে, মাদ্রাসায় মেলা করাই দিছি। এই যে দুপুর দিয়ে আইয়ে যে কি খাইবে এমন কোনো পন্থা আমার নাই। শুধু জেলে বশির নন, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ায় বিপাকে উপকূলের হাজারো জেলে পরিবার। কিছু জেলায় সহায়তা হিসেবে দেয়া হয়েছে 25 কেজি করে চাল, তবে এতেও উঠেছে নানা অনিয়মের অভিযোগ। সরকার দেয় 25 কেজি, আমরা ওই 25 কেজি পাই না। হ্যাঁ, আপনার 10 কেজি আবার চুরি করে, 10 কেজি চুরি করলে আমরা কি খামো? আমরা অভিযোগ করুন কোনো পদ্ধতি পাই না, কাটে মৎস্য অফিসে ভোট করে কয় আমরা কি করবো। জেলেদের অভিযোগ, বরাদ্দের 25 কেজি চালের মধ্যে 18 থেকে 20 কেজি পাচ্ছেন তারা। এতে 22 দিনের সহায়তা হিসেবে দৈনিক মিলেছে মাত্র 800 থেকে 900 গ্রাম চাল, যার বাজার মূল্য সর্বোচ্চ 50 থেকে 60 টাকা। অথচ সংসার খরচ প্রতিদিন 600 থেকে 700 টাকা। নামমাত্র এ সহায়তায়ও দুর্দশা দূর করতে পারছে না জেলে পরিবারগুলোর। আমরা জেলারা প্রত্যেকটা ঘরের ফ্যামিলি গরিব, যেহেতু এক ঘরে এখনো চাল নেই, অনেকজনে উদ্ধার করে খায়। সব জেলে এখন বসা, কিস্তি বাদা হাত দিতে পারতেছে না, আবার আয় আর যায় ধার কর্জ করিয়া আমার এত কদিন যা দেখাইছেন হ্যাঁ টাকা নাই বা হেরাও দিতে চায় না। জেলে পরিবারগুলোর জন্য চালের সঙ্গে আর্থিক সহায়তাও দেওয়ার প্রয়োজন দেখছেন তাদের বিভিন্ন সংগঠনের নেতারা। 22 দিনে মানুষজন কি খাইবে? দেয় 20 কেজি চাল, এই 20 কেজি চালের সাথে যদি 2000 টাকা দিত তাইলে এগুলো মোটামুটি খাইয়ে পড়ে বাঁচত। অবশ্য মৎস্য অধিদপ্তর বলছে সহায়তা বাড়ানোর কোনো পদক্ষেপ নেই তাদের। বরাদ্দের 25 কেজি চাল নির্ধারিত সময়ে পাওয়া নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেয়া আছে। আমরা প্রতি পরিবারের জন্য 25 কেজি হারে 22 দিনে দিয়ে থাকি, সেটা পূর্ব নির্ধারিত হয়েছে। এখন বিভিন্ন পর্যায় থেকে দাবি এসেছে যে আসলে এখানে সহযোগিতার পরিমাণ আরও বৃদ্ধি করা দরকার। মাননীয় উপদেষ্টা ম্যাডাম এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে, এমনকি খুব চেষ্টা করেছেন, চেষ্টা করেও যাচ্ছেন যাতে এই পরিমাণকে আরও ভবিষ্যতে বৃদ্ধি করা যায়।
শুধু এবছর নয়, বরগুনায় মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের হাতে সহায়তা পৌঁছাতে দেরি হয় প্রতি বছরই। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এজন্য আগামী বছর সুদহার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঋণভার কমাতে এমন সিদ্ধান্তকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের কপালে গভীর হচ্ছে চিন্তার ভাঁজ। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে যাপিত জীবনে অনেক পরিবারের ভরসা সঞ্চয়পত্র। বাড়তি ব্যয়ের যোগান দিতে কাউকে হাত দিতে হয়েছে সঞ্চয়পত্র কিনে জমানো অর্থভাণ্ডারে। মানুষ ভীতু ব্যাংকের অবস্থায়, তো এইখানে সরকারি ব্যবস্থায় এইটা নেয়, এই জন্য মানুষ এখানে একটু নির্ভরযোগ্য জায়গা মনে করে এখানে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ সুবিধা যাদের নাই তারা তো অসুবিধায় পড়বে। বাজেট ঘাটতি মিটিয়ে উন্নয়ন অর্থায়নে সরকারেরও আস্থা সঞ্চয়পত্রে। উচ্চ সুদে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি করে সরকার একদিকে যেমন সচল রাখে অর্থনৈতিক কর্মকাণ্ড, তেমনি বড় এক জনগোষ্ঠীকে দেয় আর্থিক নিরাপত্তা। তবে এই সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এরই মধ্যে নিরাপদ এই মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গেল জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে সর্বোচ্চ 11.98% আর সর্বনিম্ন করা হয়েছে 9.72%। সরকার সঞ্চয়পত্র উপর মানুষের যে আগ্রহ সেটাও যাতে শিফট করে ট্রেজারি বন্ড বিলে চলে যায় সেটার চিন্তা ভাবনা করছে এবং খুব অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করছে। উচ্চ সুদে নেওয়া সরকারের ঋণভার কমাতে সঞ্চয়পত্রের সুদহার কমানোর পক্ষে বিভিন্ন ব্যাংকও। এখন যেহেতু ইনফ্লেশন রেট সিঙ্গেল ডিজিটসে চলে অ্যারাউন্ড 7, ভাই এখানে ন্যাচারালি ওই রেটগুলি কমায় আসতেই হবে, নাহলে তো সরকার পেমেন্ট করতে পারবে। মন্দা বিনিয়োগে এমনিতেই ক্রমাগত সংকুচিত হচ্ছে কর্মসংস্থান আয়ের সুযোগ। এমন বাস্তবতাকে সামনে এনে নির্ভার অবসর জীবনে থাকা ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা এটার উপর ডিপেন্ড করতো তাদেরকে বলতে হবে যে আপনি অল্টারনেটিভ সোর্স দেখেন, কারণ এটা তো আপনার রেশনালও না, তাই না? এবং এটার জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডোনাররা সবাই এগুলো নিয়ে অনেক প্রস্তুত তুলতেছে। গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় 6063 কোটি টাকা। অর্থাৎ এ সময়ে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে সরকার, তার চেয়ে আগে বিক্রি করা সঞ্চয়পত্রের সুদাসল বাবদ প্রায় 6063 কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে স্বর্ণালংকারের দোকানে চুরি ডাকাতির ঘটনাও। সপ্তাহ ব্যবধানে মৌচাক ও যাত্রাবাড়িতে 2 দোকান থেকে ফিল্মি স্টাইলে প্রায় 650 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। ডিএমপির তথ্য বলছে চলতি বছরের প্রথম 9 মাসে 1,500-এর বেশি চুরির ঘটনায় মামলা হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। 9 অক্টোবর রাত 3:07 মৌচাকের ফরচুন শপিং মলে বোরকা পরে ঢোকে 2 চোর। ফিল্মি স্টাইলে প্রথমে সিসিটিভি ক্যামেরা সরিয়ে এরপর চুরি করে দ্রুত পালিয়ে যায় তারা। দোকান মালিক অভিযোগ করেন সে রাতে নিজের ও বন্ধকি প্রায় 500 ভরি স্বর্ণালংকার চুরি হয় তার। আমার তো জীবন শেষই, আমার মারা যাওয়া ছাড়া কোনো পথ নাই, কারণ কাস্টমারের শোনা আমি কি করে দেব। এর আগে গত 5 অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের লিলি গোল্ড হাউস থেকে প্রায় 125 ভরি স্বর্ণালংকার ও নগদ 3.25 লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। 2 ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্বর্ণের দোকানে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যেসব মার্কেটে জুয়েলারির দোকান আছে সেসব মার্কেটে নিরাপত্তার জন্য পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জুয়েলারি সমিতির। পুলিশও সব জুয়েলারিদের বিভিন্ন মার্কেটে এলাকা ভিত্তিক তাদের বলতে হবে যে আপনাদের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, কতটা সিকিউরিটি আপনারা নিজেরা দিতে পারেন, কারণ পুলিশকে ডাকলে পুলিশ আসবে। আর একটা হলো যে মার্কেটে যে সমস্ত সিকিউরিটি বা কমিটি আছে তাদেরকেও বলতে হবে পুলিশের তরফ থেকে যে আপনার এই সিকিউরিটি সিস্টেম মতো যেন পাহারা দেয়। শুধু স্বর্ণের দোকানেই নয়, বাসাবাড়ি ও অন্য প্রতিষ্ঠানেও চুরির ঘটনা বেড়েছে। ডিএমপির তথ্য বলছে রাজধানীতে গত 9 মাসে চুরির মামলা হয়েছে 1,500-এর বেশি।
পুলিশ বলছে যাত্রাবাড়ি ও মৌচাকে স্বর্ণের দোকানে চুরির ঘটনার রহস্য উন্মোচনে মিরপুরের এফএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও পল্টনের চায়না টাউনের চুরির ঘটনায় জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মার্কেটের ভেতরের কেউ এসব চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিপূর্বে এর সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের গতিবিধি বিশ্লেষণ করে আমরা তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে থাকি। সব কৌশল আমরা অবলম্বন করে অবশ্যই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। রাত্রিকালীন আমাদের যে টহল কার্যক্রমগুলো সেগুলো আরও সক্রিয় এবং জোরদার করা হয়েছে। শুধু ঢাকাতেই নয়, সোনার দোকানে চুরির ঘটনা বেড়েছে সারা দেশেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে রাজি হয়েছে আফগানিস্তান। এদিকে তীব্র সংঘাতের পর কাবুলের সঙ্গে প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সীমান্তের একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে। এমন সংঘর্ষের জেরে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব, ইরান ও কাতার। দুই দেশকে সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানানো হলে স্থানীয় সময় রোববার অস্থায়ীভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় আফগানিস্তান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় আপাতত যুদ্ধ স্থগিতে রাজি তারা। এদিকে আফগান তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের কোনো অঞ্চলে এখন কোনো ধরনের হুমকি নেই। ইসলামিক আমিরাত ও আফগান জনগণ নিজেদের ভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অবিচল থাকবে। কিছু এলাকায় এখনও লড়াই চলছে বলেও জানান তিনি। পাকিস্তানের স্থানীয় কর্মকর্তারা জানান, নিরাপত্তা ঝুঁকিতে রোববার আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি খারলাচি, আঙ্গুরাড্ডা ও গুলাম খানের মতো অন্তত 3টি ছোট সীমান্ত পথও বন্ধ করা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় 2 দিন আগে ঘটে যাওয়া বিস্ফোরণের পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ওই ঘটনার পাল্টা জবাব হিসেবে শনিবার রাতের আফগান বাহিনীর হামলায় কমপক্ষে 58 পাকিস্তানি সেনা নিহত হন। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের পক্ষ থেকে 23 সেনা নিহত হন। তবে তারা দাবি করে পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত 200 সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলাকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ হিসেবে আখ্যা দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ে বাঁচা মরার ম্যাচে কাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ সময় আজ বিকাল 4:30টায় কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করবেন হামজা জামালরা। এই মুহূর্তে স্টেডিয়ামে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফাহিম, কাইতাক স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে কিছুক্ষণ আগেই কিন্তু হংকং চায়নার যে কোচ রয়েছেন ওয়েসলি ওয়েস্টউড ও তাদের যে একজন খেলোয়াড় তারা আসলে প্রেস কনফারেন্সে এসেছেন এবং তাদের যেই গেম প্ল্যান, যে বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচ ঘিরে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম নিয়ে কথা বলেছেন এবং তারা বলেছেন যে আসলে বাংলাদেশ দলকে তারা সমীহ করছেন যে 4-3 গোলের যে একটা ম্যাচ হয়েছিল আসলে বাংলাদেশে, সেই ম্যাচটা থেকে অনেক কিছুই শিখেছে। সেই শিক্ষাগুলোই কিন্তু আসলে এই ম্যাচে ইমপ্লিমেন্ট করতে চান। কিন্তু তিনি একটা কথাই তিনি বলেছেন যে আসলে সমর্থকদের কারণেই এই গ্যালারিতে আসলে হংকং চায়না এগিয়ে থাকবে এবং তাদের যেই 12 নম্বর প্লেয়ার হিসাবে হংকং চায়নার সমর্থকরাই কিন্তু কাজ করবেন, সেই হুঁশিয়ারি তিনি দিয়ে গিয়েছেন। এবং কি একটা ইনফরমেশন আসলে জানিয়ে রাখতে চাই, হংকং চায়নার যে গোলরক্ষক রয়েছেন, নিয়মিত গোলরক্ষক, তিনি কিন্তু ইনজুর্ড। সেই ক্ষেত্রে গত ম্যাচে যিনি ইনজুরির পরে গোলরক্ষক নেমেছিলেন তিনি নামবেন এবং কি এই ম্যাচ ঘিরে কিন্তু তাদের যে এই গুরুত্ব, সেই গুরুত্বটা বেশি দিচ্ছেন। কারণ হংকং চায়না এরই মধ্যে আসলে সি গ্রুপের টেবিলের শীর্ষে রয়েছে এবং এই ম্যাচটা জিতলে কিন্তু তাদের যেই এশিয়ান কাপ বাছাই মূল পর্বে খেলার, সেই মূল পর্বে খেলার যেই জায়গাটা আসলে নিশ্চিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে হামজা, সমিত, ফাহমিদুল পুরো বাংলাদেশ দলের জন্য
কিন্তু এখানে খেলাটা খুবই কঠিন হয়ে যাবে। সেই সঙ্গে আসলে স্থানীয় দর্শকদের সামাল দেওয়ার চাপটাও কিন্তু জামাল হোমজি শ্রমিকদের নিতে হবে, এবং যে ছাদ বন্ধ করা যে মাঠ, সেই মাঠের আবহাওয়াটাও কিন্তু ভোগাবে বাংলাদেশ দলকে। তো হংকং চায়নার কাইতাক স্টেডিয়াম থেকে বাংলাদেশ দলের ও হংকং চায়নার অনুশীলন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী ফাহিম ইসলাম যুক্ত হয়েছিলেন সরাসরি হংকং চায়না থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনের আগে পিআর দাবির আন্দোলনে উদ্বিগ্ন বিএনপি। আগামী সংসদে সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার আহ্বান নেতাদের। বিভিন্ন বিষয়ে ইসির সঙ্গে বৈঠকে জামাতের প্রতিনিধি দল। চাকসু নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। রাকসুতেও দুদিন পর ভোট। ক্যাম্পাসে জমজমাট গণসংযোগ। এবং এসি মেরামতের সময় বিস্ফোরণ। চট্টগ্রাম মেডিকেলে 7 তলা থেকে পড়ে একজনের মৃত্যু। দগ্ধ আরও 2 জন। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি। এই ছিল দুপুরের সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।